হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার অনেক আস্তে শোনা যাচ্ছে। উম, এখন ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, আমরা কি আর একটু ওয়েট করব নাকি শুরু করব? স্যার একটু ওয়েট করি, সবাই আসুক। এখনো আসে নাই সবাই। আচ্ছা, আমরা আরো 2-1 মিনিট ওয়েট করি। স্ক্রিন শেয়ারিং তো দেখা যাচ্ছে না? জি স্যার, দেখতে পাচ্ছি আমরা। ওকে, আমাদের আজকের টপিক হচ্ছে মেজারমেন্ট অফ পাওয়ার অ্যান্ড এনার্জি। আমরা লাস্ট ক্লাসগুলোতে বিভিন্ন ডিভাইস সম্পর্কে আলোচনা করছিলাম, ডিভাইসগুলোর ক্লাসিফিকেশন, ইলেকট্রিক্যাল ডিভাইস বা ইলেকট্রনিক ডিভাইস, ডিসি এসি, ওই ডিভাইসগুলো সম্পর্কে। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মেজারমেন্ট কিভাবে করা হয়, মেজারমেন্ট ডিভাইস যেগুলো আছে, যেমন আমরা পাওয়ার যদি মেজার করতে চাই তাহলে কেমন ধরনের ডিভাইস আমাদের লাগবে, বা এনার্জি মেজার করার জন্য কোন কোন ডিভাইস লাগতে পারে। এখানে আমরা যেই মেজারমেন্টের ডিভাইসটা দেখব সেটা আমাদের ওয়াট মিটার, বা এটাকে আমরা ইলেকট্রোডাইনামিক মিটার অথবা ইলেকট্রোডাইনামোমিটারও বলতে পারি। তো এটা বোঝানোর জন্য আমাদের মেইনলি দরকার কয়েলের সাথে পরিচিত হওয়া। যে আমরা সলিনয়েড তো চিনি নাকি? জি স্যার। হ্যাঁ, সলিনয়েড কি জিনিস ছিল, যে একটা
যে কোনো একটা মেটালের কুণ্ডলী। কোনো একটা কোরের মধ্যে আমি যদি হচ্ছে একটা কন্ডাকটিভ ওয়্যার হচ্ছে পেঁচাই দেই, তাহলে ওই কন্ডাকটিভ ওয়্যারটা হচ্ছে একটা সলিনয়েড হিসেবে কাজ করবে। এবং হচ্ছে এটার মধ্য দিয়ে হচ্ছে কন্ডাকটিভ ওয়্যারের মধ্য দিয়ে যদি হচ্ছে আমি কারেন্ট ফ্লো করি, তাহলে এটা একটা ম্যাগনেটে রূপান্তরিত হবে। ঠিক আছে? তো এখন আমাদের আগের যে ইনস্ট্রুমেন্ট গুলো ছিল, যে আমাদের ভোল্টমিটার বা হচ্ছে এমমিটার, সেখানে যে হচ্ছে আমাদের পয়েন্টার ছিল, সেই পয়েন্টার যে ডিফ্লেকশন হওয়ার জন্য আমরা যদি এটার দিকে খেয়াল করি, এই যে পয়েন্টার এরকম ছিল, এই পয়েন্টারটা ডিফ্লেকশন হওয়ার জন্য দুই পাশে, বাম পাশে এবং হচ্ছে ডান পাশে আমরা হচ্ছে ম্যাগনেট ইউজ করতাম, ডিরেক্ট ম্যাগনেট। ঠিক আছে? তো ডিরেক্ট ম্যাগনেট ইউজ করার কারণে ম্যাগনেট থেকে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে একটা ডিরেকশনে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লো হইতো। আর ওই ম্যাগনেটিক ফ্লাক্সের কারণে হচ্ছে আমাদের এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হইতো। এই কয়েল যেটা ছিল সেই কয়েলের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হইতো। এই কয়েলটা তখন হচ্ছে ডিফ্লেক্ট হইতো, যার কারণে হচ্ছে এখানে টর্ক ইনডিউসড হইতো বা টর্ক জেনারেট হইতো। তো আগের যে ইনস্ট্রুমেন্ট গুলো ছিল সেই ইনস্ট্রুমেন্ট গুলোতে আমাদের এই ম্যাগনেট গুলো হচ্ছে ফিক্সড ছিল, সরাসরি ম্যাগনেট। আর এখন আমরা যেই ম্যাগনেট গুলো ইউজ করব সেটা হচ্ছে ইনডিউসড ম্যাগনেট, অথবা হচ্ছে এটাকে আমরা বলবো হচ্ছে ইলেকট্রোম্যাগনেট, যেটা হচ্ছে আমাদের এই কয়েলের মাধ্যমে বা সলিনয়েডের মাধ্যমে আমরা হচ্ছে ওই ম্যাগনেট জেনারেট করি আর কি। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়্যার, জাস্ট হচ্ছে এই কয়েলটা এখানে তৈরি হয়েছে, সেম ওয়্যারটাই আবার হচ্ছে আমাদের মেইন যে অয়েল যে কয়েল, যেটা হচ্ছে আমাদের ডিফ্লেক্ট হবে বা হচ্ছে রোটেট করবে, সেখানেও আছে। এবং একই ওয়্যার পরবর্তী আরেকটা এই কয়েলের মধ্যে আছে, ফিক্সড কয়েলের মধ্যে আর কি। তো এখন এই কয়েলের মধ্যে যদি হচ্ছে আমি কারেন্ট ফ্লো করি, তাহলে এখানে একটা ম্যাগনেটের সৃষ্টি হবে, ইলেকট্রোম্যাগনেট। এখানেও হচ্ছে ইলেকট্রোম্যাগনেটের সৃষ্টি হবে। তো তারা রোটেট হবে না, তারা হচ্ছে ফিক্সড থাকবে। এই কারণে হচ্ছে এই দুইটা কয়েলকে হচ্ছে আমরা ফিক্সড কয়েল বলি। আর এই কয়েলটা হচ্ছে রোটেট হবে। ঠিক আছে? এই রোটেশনের জন্য এটাকে হচ্ছে আমরা মুভিং কয়েল বলবো আর কি। তো আমরা দুইটা কেসে হচ্ছে এই ওয়াট মিটারটা হচ্ছে বানাইতে পারি বা ডাইনামোমিটারটা বানাইতে পারি। একটা কেস হচ্ছে আমরা যে ফিক্সড কয়েল আছে, ফিক্সড কয়েল আর হচ্ছে মুভিং কয়েল, দুইটার জন্য সেম কারেন্ট ইউজ করা, অথবা সেম ওয়্যার ইউজ করা। সেম ওয়্যার ইউজ করলে তো সেম কারেন্টই ফ্লো হবে। আবার আমরা আরেকটা কেস করতে পারি, মুভিং কয়েলের জন্য আলাদা একটা কয়েল বা আলাদা কারেন্ট, আবার ফিক্সড কয়েলের জন্য আলাদা কয়েল বা আলাদা কারেন্ট। মানে তাদেরকে যদি হচ্ছে আমি এখান থেকে হচ্ছে কেটে দেই, এখান থেকে যদি কেটে দেই, মুভিং কয়েলের জন্য আলাদা হয়ে যাবে কারেন্টটা। আর কাটা অংশটাকে আমি যদি হচ্ছে এটার সাথে কানেক্টেড করে দেই, তাইলে আমরা বলতে পারবো ফিক্সড যে দুইটা কয়েল আছে সেখানে যেই পরিমাণে কারেন্ট, সেই কারেন্টটা মুভিং কয়েলের সাথে হচ্ছে সেম হবে না, আলাদা হইতে পারে। তো আমরা সেভাবেও করতে পারি। তো এইখানে আমাদের বিষয়টা হচ্ছে ওয়াট মিটার, মানে হচ্ছে এখান থেকে আমরা পাওয়ার মেজার করব। হ্যাঁ? এখন পাওয়ার মেজার করতে গেলে যে কোনো একটা সার্কিটের ক্ষেত্রে আমরা পাওয়ারের ইকুয়েশন কি জানি? পি ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই, তাই না? তো এখন পি ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই, যেটা মানে হচ্ছে আমি যদি কোনো একটা নির্দিষ্ট এলিমেন্টে যদি একটা রেজিস্টর থাকে আমাদের সার্কিটের মধ্যে, ওই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজটা মেজার করতে জানি, আবার হচ্ছে ওই রেজিস্টরের অ্যাক্রস মধ্য দিয়ে কারেন্টটা হচ্ছে কি পরিমাণ ফ্লো হচ্ছে সেটাও মেজার করতে পারি। এখন আমি যদি দুইটাকে মাল্টিপ্লাই করে দেই, তাইলে তো আমি বলতে পারবো যে এখানে এই পরিমাণে পাওয়ার অ্যাবজর্ব হয়েছে বা ড্রপ হয়েছে। ঠিক আছে? তো এই জন্য পাওয়ার মেজার করার জন্য হচ্ছে আমাদের দরকার হচ্ছে ভোল্টেজ আর হচ্ছে কারেন্ট। এখন আমি তো এখানে ওয়্যারের মধ্যে দিয়ে যে পরিমাণে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা ঠিক আছে। তবে আরেকটা যে ভোল্টেজ মেজারিংটা, সেই ভোল্টেজ মেজারিংটা হচ্ছে কারেন্টের মাধ্যমেই করব বা কারেন্টের মাধ্যমেই করে থাকি। ওই কারেন্টটাকেই পরবর্তীতে আমরা ভোল্টেজে কনভার্ট করি, কনভার্ট করে দুইটাকে মাল্টিপ্লাই করে দিয়ে হচ্ছে ইন্টারনাল ক্যালকুলেশন হচ্ছে, তখন হচ্ছে আমরা পাওয়ারটা পাই। আচ্ছা, এগুলো ছিল হচ্ছে সামেশন মূলক কথা। এখন আসি আমরা হচ্ছে পাওয়ার যদি হচ্ছে মেজার করতে যাই, এখান থেকে দেখব যে হচ্ছে এখানে আসলে ডিফ্লেকশন কতটুকু হয় বা হচ্ছে টর্ক কি পরিমাণে হয়। ঠিক আছে? তো দেখা গেছে এই ডাইনামোমিটারের ক্ষেত্রে আমাদের যে হচ্ছে
ডিফ্লেকশন হবে সেই ডিফ্লেকশনটা আমাদের হচ্ছে কারেন্টের স্কোয়ারের সমানুপাতিক। ঠিক আছে, এই যে ডিফ্লেকশনটা কারেন্টের স্কোয়ারের সমানুপাতিক। আবার সেখান থেকে আমরা বলতে পারি যে টর্ক হয়েছে সেই টর্কটাও হচ্ছে আমাদের কারেন্টের স্কোয়ারের সমানুপাতিক, কারণ হচ্ছে টর্ক আর হচ্ছে ডিফ্লেকশন একটা আরেকটার সমানুপাতিক এই কারণে। তো এটাকে যদি হচ্ছে আমরা টোটাল ডিফ্লেকশন দেখতে যাই বা হচ্ছে গড় করতে যাই কোনো একটা ভ্যালু, গড়ের ক্ষেত্রে আমরা কি করি যে কতটুকু সময়ে কতটুকু কারেন্ট ফ্লো হইলো তাকে যদি হচ্ছে আমরা টোটাল সময় দিয়ে হচ্ছে ভাগ করি তাইলে হচ্ছে আমরা একটা অ্যাভারেজ ভ্যালু পাই। সেই অ্যাভারেজ ভ্যালুর জন্য হচ্ছে এখানে 1/t করা হয়েছে আর হচ্ছে ইন্টিগ্রেশন এখানে i2 লেখা আছে বাট এটা i স্কোয়ার হবে। ঠিক আছে, আই স্কোয়ার মানে হচ্ছে এই ইকুয়েশনের যে আই স্কোয়ারটা ছিল সেই স্কোয়ারটা এখানেই আছে। তো অ্যাভারেজ ভ্যালুটা বের করার জন্য হচ্ছে আমরা টি দিয়ে হচ্ছে ডিভাইড করি। ঠিক আছে, টোটাল সময় দিয়ে। আচ্ছা, এই যে আমি যেটা বলছিলাম দুইটা কেস, একটা কেস হচ্ছে আমি যদি হচ্ছে আহ, একটা সেম ওয়্যার ইউজ করি, আর একটা হচ্ছে আমি যদি হচ্ছে দুইটা আলাদা আলাদা ওয়্যার ইউজ করি। ঠিক আছে, এখন এই যে ফিক্সড কয়েল, এই ফিক্সড কয়েলের জন্য একটা ওয়্যার, তো এই ফিক্সড কয়েলটার মধ্য দিয়ে যে পরিমাণে কারেন্ট ফ্লো হবে সেই কারেন্টটাকে হচ্ছে আমরা আইসি দ্বারা প্রকাশ করতেছি, যেটাকে হচ্ছে আমরা বলবো কারেন্ট কয়েল। মানে এর মধ্য দিয়ে যেই কারেন্টটা ফ্লো হবে এই কারেন্টটা হচ্ছে আমরা মেজারিং পার্টে নিয়ে আসব। একইভাবে যখন হচ্ছে আমরা এই যে এটা মুভ করতেছে, তো এই মুভিং কয়েলটা এর মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো হয় তখন সে হচ্ছে মুভ করতেছে, আর এই মুভিং করার কারণে মুভিং বিষয়টা কি একটা হচ্ছে প্রেসার ক্রিয়েট করা, এবং প্রেসার ক্রিয়েটটা হওয়ার কারণেই হচ্ছে আমাদের এই যে পয়েন্টার আছে সেই পয়েন্টারটা এখান থেকে সামনের দিকে যাবে বা হচ্ছে ডিফ্লেক্ট হবে। তো এই মুভিং কয়েলের জন্য যে কারেন্টটা সেই কারেন্টটাকে হচ্ছে আমরা প্রেসার কারেন্টও বলতে পারি বা পটেনশিয়াল কারেন্টও বলতে পারি, যেটাকে হচ্ছে আইপি দ্বারা প্রকাশ করি। আর এই কয়েল যেটা আছে সেই কয়েলটাকে হচ্ছে আমরা প্রেসার কয়েল বা পটেনশিয়াল কয়েলও বলতে পারি। তাইলে এখান থেকে দুইটা জিনিস, একটা হচ্ছে আমাদের ফিক্সড কয়েলের জন্য যেখান থেকে হচ্ছে আমরা কারেন্ট মেজার করব। ঠিক আছে, বা কারেন্ট কয়েল বলবো, আর যে আরেকটা হচ্ছে আমাদের মুভিং কয়েল যেটাকে হচ্ছে আমরা প্রেসার কয়েল বলবো, অথবা এখান থেকে হচ্ছে আইপি মেজার করব। ঠিক আছে, তো দুইটার জন্য যেহেতু হচ্ছে দুইটা কারেন্ট আছে, আমাদের একটু আগের ইকুয়েশনে আই স্কোয়ার ছিল অর্থাৎ আই ইন্টু আই, তো সেম কারেন্টের জন্য আই স্কোয়ার ছিল দুইটা আলাদা আলাদা কারেন্টের জন্য দুইটার মাল্টিপ্লিকেশন আইসি ইন্টু আইপি। ঠিক আছে, আর এখানে ইকুয়াল চিহ্ন দিছে, একটা কনস্ট্যান্ট ভ্যালু কে চলে আসছে যেটা হচ্ছে আমাদের স্প্রিং কনস্ট্যান্ট ছিল। এই যে দেখেন এটা যে ডিফ্লেকশন হবে, ডিফ্লেকশন হওয়ার থামানোর জন্য এখানে একটা স্প্রিং ইউজ করা থাকে আর কি। ঠিক আছে, এই কারণে এখানে স্প্রিং এর কনস্ট্যান্টটাও এখানে হচ্ছে আসতেছে। আচ্ছা, একটা ওয়াট মিটারের ক্ষেত্রে তাইলে হচ্ছে আমরা দুইটা কয়েল দেখলাম, কি কি কয়েল বলেন তো? একটা ওয়াট মিটারের জন্য দুইটা কয়েলের কথা বললাম, কয়েল দুইটা কি কি? ক্লাসে আসেন কেউ? স্যার। হুম, কয়েল দুইটা কি কি যে দুইটা কয়েলের কথা বললাম একটা ওয়াট মিটারের জন্য? ক্লাসে নাই কেউই, ক্লাসে নাই। স্যার কারেন্ট কয়েল আর প্রেসার কয়েল। কারেন্ট কয়েল আর প্রেসার কয়েল। আচ্ছা, প্রেসার কয়েলটা কি মুভিং কয়েল ছিল না ফিক্সড কয়েল ছিল? মুভিং কয়েল। প্রেসার। মুভিং। আচ্ছা ঠিক আছে, ওকে। তাইলে এই যে দেখেন এখানে একটা সিম্বল আছে ওয়াট মিটারের, যেহেতু আমাদের দুইটা কয়েল থাকে, একটা হচ্ছে কারেন্ট কয়েল সিসি দ্বারা প্রকাশ করছে আর একটা হচ্ছে প্রেসার কয়েল পিসি দ্বারা প্রকাশ করছে। এখন কারেন্ট কয়েল যেটা আছে, কারেন্ট কয়েল যেটা আছে সেটা দিয়ে হচ্ছে আমরা কারেন্ট মেজার করব। আমরা ধরে নিলাম আমাদের এখানে একটা লোড আছে বা রেজিস্টর আছে, এই রেজিস্টরের মধ্যে কি পরিমাণে পাওয়ার অ্যাবজর্ব হয়েছে বা ডিসিপেট হয়েছে সেটা হচ্ছে আমাদের বের করা দরকার।
তো এখন পাওয়ার বের করার জন্য আমরা কি কি অ্যাপ্লাই করব, P is equal to V into I। এখন V into I বলতে আমরা বুঝাচ্ছি এর মধ্য দিয়ে কি পরিমাণে কারেন্ট যাচ্ছে, অর্থাৎ লোডের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে IL, আবার লোডের অ্যাক্রসে কি পরিমাণে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা হচ্ছে VL। এখন কারেন্ট কয়েলটাকে আমরা কি করব, কারেন্ট কয়েলটাকে যদি হচ্ছে ডিরেক্টলি হচ্ছে আমি লোডের মধ্য দিয়ে সংযোগ করে দিতে পারি, তাইলে তো আমি বলতে পারবো যে লোডের মধ্যে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে আমার এই কারেন্ট কয়েলের মধ্য দিয়ে সেম কারেন্টটাই যাচ্ছে। এতটুকুই বুঝতে পারছি। আমার এতটুকু কথা কি বুঝতে পারছি কেউ? জি স্যার। কি বুঝছেন বলেন তো, এমডি ফরহাদ জি স্যার। কি বুঝছেন বলেন, এখানে কি কথাটা বললাম? স্যার কারেন্ট যেটাতে স্যার দেখলাম যে আমরা কারেন্ট কয়েল হলো যার স্থির কয়েল, আর প্রেসার কয়েল ছিল স্যার মুভিং বা চলমান, ওকে, যেটা কয়েল বলা হয়। ওইটা স্যার আমরা লোডের ভিতর যে কারেন্ট কয়েল আছে হ্যাঁ ওটা স্যার লোডের ভিতর কানেক্ট করে দিছে। হ্যাঁ, ডিরেক্ট কানেক্ট করছি, তার তখন আমরা বলতেছি যে লোডে যে কারেন্টটা অ্যাকচুয়ালি ফ্লো হচ্ছে যাচ্ছে সেই কারেন্টটাই এখন সেই কারেন্ট কয়েলের মাধ্যমে মেজার করা পসিবল, কারণ দুইটা একই লাইনেই আছে। ঠিক আছে, Yes, sir. তাহলে এই কানেকশনটা হচ্ছে ঠিকঠাক আছে, ফাইন। এবার প্রেসার কয়েল যেটা আছে, থ্যাংক ইউ আপনাকে। প্রেসার কয়েল যেটা আছে, প্রেসার কয়েল দিয়ে হচ্ছে আমরা প্রেসারটা মেজার করব বা হচ্ছে ভোল্টেজটা মেজার করব। এখন ভোল্টেজ মেজার করার ক্ষেত্রে কি করতে হয়, লোডের সাথে প্যারালালি অ্যাড করতে হয় না একটা ভোল্টমিটারকে। তো আমরা যেহেতু এই প্রেসার কয়েল দিয়ে ভোল্টেজটা মেজার করব, তাইলে এই লোডের অ্যাক্রসে মানে আমি এই উপরের পয়েন্ট আর হচ্ছে নিচের পয়েন্টে যদি হচ্ছে আমি ধরতে পারি একটা ভোল্টমিটারের মতো কল্পনা করে, তাইলে আমি এই প্রেসার কয়েলটা দিয়ে এখানকার ভোল্টেজটা মেজার করব। কিন্তু এখানে দেখেন এই পিসিটাকে এই এই পাশে কানেক্ট না করে এই পাশে কানেক্ট করা হয়েছে, বুঝতে পারছেন কি, এই পাশে কানেক্ট করা হয়েছে। তো এখানে আবার দুই ধরনের বিষয় আছে, যে আমি এই কানেকশনটা এই লেফট সাইডের যে তীর চিহ্নটা আছে এইটাকে আমি এই সিসির বাম পাশেও দিতে পারি, আবার সিসির ডান পাশেও দিতে পারি। দুইটার জন্য দুইটা কেস হয়, দুইটাই হচ্ছে আমাদের ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, প্রথমটার ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজটা কি, যে যখন হচ্ছে আমি এই বাম সাইডে এটাকে কানেক্ট করলাম তখন দেখা যায় সে যে কারেন্ট মেজার করবে সে কারেন্ট একুরেটলি মেজার করতেছে, বাট ভোল্টেজটা যখন হচ্ছে মেজার করতে যাবে তখন দেখা যাবে এই ভিএল এর যেই ভোল্টেজ সেটা তো মেজার করবেই, সাথে হচ্ছে এই সিসির মধ্যে, সিসিতে একটা কয়েল একটা ইন্ডাকটিভ, এর মধ্যে একটা রিঅ্যাকটেন্স আছে, তার মানে এখানেও একটা ভোল্টেজ ড্রপ হবে। তো সে দেখা যাবে এই পিসি কি করবে, একই সাথে এই সিসির ভোল্টেজও মেজার করবে, সাথে লোডের ভোল্টেজও মেজার করে ফেলবে, দুইটা ভোল্টেজই মেজার করে ফেলবে। অথচ আমাদের ডিজায়ার্ড বিষয় ছিল শুধুমাত্র লোডের ভোল্টেজ মেজার করা। তাহলে সেটা একটা ভুল হয়ে গেল, প্রবলেম হয়ে গেল, যদি হচ্ছে আমি এই এখানে কানেকশনটা দেই পিসি কে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কেস আছে, যদি আমি হচ্ছে তাকে এই পাশে কানেকশন দেই, আমি এই যে রাইট সাইডের এই কানেকশনটা কি দেখতে পাচ্ছেন? Yes, sir. এই যে দেখেন পিসিটাকে হচ্ছে আমি এই বি পয়েন্টে কানেক্ট করলাম। এখন বি পয়েন্টে কানেক্ট হওয়ার কারণে সমস্যাটা কি হইল, সে ভোল্টেজটা ঠিকঠাক মতোই মেজার করতেছে, আমাদের ডিজায়ার্ড যেই এলিমেন্ট আছে লোড আছে সেই লোডের অ্যাক্রসে সরাসরি ভোল্টেজটা এই কয়েলের মাধ্যমে মেজার করতে পারতেছে একুরেটলি। বাট সে যখন কারেন্ট মেজার করতে গেছে সিসিটা, এই সিসি কারেন্ট মেজার করার সময় দেখা গেছে সিসির মধ্যে এই আইএল এর কারেন্টও আছে, আবার এই পিসির মধ্য দিয়ে একটা কারেন্ট যেটা ফ্লো হবে আইপি সেটাও আছে, দুইটার সামেশন হয়ে আইসি হয়ে যাবে, অর্থাৎ আইসির পরিমাণ এখন আবার বেড়ে গেল। তো এটা আবার আরেকটা প্রবলেম হয়ে গেল। ঠিক আছে, তো এই দুইটা জিনিস যে দুইটা প্রবলেম হয়ে গেল, আমি আমার এই পিসি যেটা আছে বা প্রেসার কয়েল যেটা আছে তাকে হয় আমি লোডের দিকে কানেক্ট করতে পারি,
অথবা সিসির বিপরীত পাশ এ পয়েন্ট যেটা আছে সেখানে কানেক্ট করতে পারি। তাহলে দুইটা কেসেই দেখলাম আমাদের দুইটা প্রবলেম হচ্ছে। তাইলে এখন আমি কোন সার্কিটটা হচ্ছে আমি দিব বা হচ্ছে কিভাবে কানেকশনটা দিব? তো এটার আনসার হচ্ছে আমি দুইটা কম্বিনেশনেই হচ্ছে রাখতে পারি, দুইটা কম্বিনেশনেই রাখতে পারি। তবে যখন হচ্ছে আমি দেখব আমাদের এই সার্কিটে ভোল্টেজের পরিমাণ খুব বেশি, মানে কোন একটা লোডের অ্যাক্রসে ভোল্টেজের মান খুব বেশি এবং এখান থেকে কারেন্টের মান খুব কম, তখন আমি পয়েন্টটাকে এতে কানেক্ট করব। মানে হচ্ছে পিসির যে পয়েন্টারটা আছে সেই পয়েন্টারটাকে আমি এতে কানেক্ট করে মেজার করব, পাওয়ার মেজার করার জন্য আর কি। আবার যখন দেখব আমাদের কারেন্টের পরিমাণ খুব বেশি, লোডের মধ্য দিয়ে কারেন্টের পরিমাণ খুব বেশি হওয়ার পসিবিলিটি আছে এবং ভোল্টেজ খুবই ছোট হওয়ার পসিবিলিটি আছে, তখন আমি হচ্ছে তাকে এই পয়েন্টারটাকে বি পয়েন্টে কানেক্ট করব। ঠিক আছে, মানে এই দুইটা কেস হচ্ছে আমরা ইউজ করব আর কি। আচ্ছা, এইখানে এবার আসি, আমি যে হচ্ছে দুইটা দিয়ে তো কারেন্ট মেজার করছি, বললাম যে সিসি দিয়ে হচ্ছে কারেন্ট মেজার করব যেটাকে হচ্ছে আমরা আইসি বলবো, আবার পিসি দিয়ে কারেন্ট মেজার করব যেটাকে হচ্ছে আমরা আইপি বলবো। তো কারেন্ট মেজার করে সেই কারেন্টটাকেই হচ্ছে আমরা লোডের অ্যাক্রসে যেহেতু মেজার করতেছি ভোল্টেজ, তাহলে ভিএল ডিভাইডেড বাই আরপি করে দিব। ঠিক আছে, আচ্ছা, যেহেতু প্রেসার কয়েল ছিল আর কারেন্ট কয়েল যেটা ছিল সেটা সরাসরি আইএল এর সমান কারেন্টই মেজার করতেছে। ঠিক আছে, আচ্ছা, যখন হচ্ছে আমরা পাওয়ারের ডেফিনেশনে যাই, পাওয়ার ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই, সেটা আমরা শিখছি। তার মানে লোডের অ্যাক্রসে পাওয়ার যেহেতু নির্ণয় করতেছি এই ভিএল এর অ্যাক্রসে, সেই কারণে হচ্ছে আমরা এখানে ভিএল এবং হচ্ছে আইএল মাল্টিপ্লাই করতেছি। এখন এটা যেহেতু হচ্ছে টোটাল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হচ্ছে কাজ হবে, এজন্য 0 থেকে টি পরিমাণ সেকেন্ড সময় পর্যন্ত হচ্ছে আমরা কাজ করতেছি এবং এটাকে হচ্ছে অ্যাভারেজ করতেছি আবার 1/t করে। তো এখন দেখা গেছে এই যে পাওয়ারটা, এই পাওয়ারটার যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আবার ডিফ্লেকশনের যে ইকুয়েশনটা, দুইটা সেম। ঠিক আছে, তো দুইটা সেম হওয়ার কারণে তখন আমরা বলতেছি যে পরিমাণ পাওয়ার আমরা পাবো সেম অনুপাতেই হচ্ছে আমরা ডিফ্লেকশন পাবো। অর্থাৎ আমাদের এই মিটারের মধ্যে এই দুইটা কয়েল দিয়ে, ফিক্সড কয়েল আর মুভিং কয়েল দিয়ে আমরা যে পাওয়ারটা মেজার করব, দেখা গেছে সেম অনুপাতেই হচ্ছে আমাদের ডিফ্লেকশন হবে। অর্থাৎ পাওয়ার যত বেশি হবে ডিফ্লেকশন তত বেশি হবে, পাওয়ার যত কম হবে ডিফ্লেকশন তত কম হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখেন, এইখানে এই যে ভিএল ইন্টু আইএল এর ইকুয়েশনটা আছে, আবার এখানে কে ওয়ান দিছে, অথচ একটু আগে আমরা থিটার ইকুয়েশনটাতে দেখছিলাম শুধুমাত্র কে, এবং হচ্ছে এখানে আইসি ইন্টু আইপি। এই আইপি এর ইকুয়েশনটা আবার ভিএল ডিভাইডেড বাই আরপি হয়েছে। ঠিক আছে, এই আরপি একটা হচ্ছে কনস্ট্যান্ট, প্রেসার কয়েলের কনস্ট্যান্ট ভ্যালু। এই কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে যখন হচ্ছে কে কে আমরা ডিভাইড করছি, তখন এই টোটাল জিনিসটাকে হচ্ছে কে ওয়ান দ্বারা প্রকাশ করতেছি, এই কারণে এটা আসছে। ঠিক আছে, আচ্ছা, তো এই আমরা ডিফ্লেকশন মেজার করলাম যখন, সেটা আমরা বলতেছি হচ্ছে এখানে এই পরিমাণে পাওয়ার অ্যাবজর্ব হয়েছে বা এই এলিমেন্টের এই পরিমাণে পাওয়ার যাচ্ছে। তো এখন এই পাওয়ারটা ইকুয়েশনটাতে যদি আমরা খেয়াল করি, তখন আমরা ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো ধরনের ডিসি নাকি এসি এরকম কোনো চিহ্ন আমাদের দরকার হয় না, বা এরকম কোনো কিছুর হচ্ছে আমাদের দরকার হয় না, বা কোন ধরনের ওয়েভ শেপে এই কাজটা হবে বা পাওয়ারটা পাবো সেটার কোনো নির্দিষ্ট বলা নাই। তো এই জন্য আমরা ওয়াট মিটারকে ডিসিতেও কানেক্ট করতে পারি আবার এসিতেও কানেক্ট করতে পারি। ঠিক আছে, মানে ডিসির জন্য যেরকম ভাবে সে ভ্যালু দিবে, এসির জন্য সে একই রকম ভাবে ভ্যালু দিবে। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারছি? Yes, sir. আচ্ছা, এবার আসি কম্পেনসেটেড ওয়াট মিটার। অর্থাৎ আমাদের যে ওয়াট মিটারটা আছে সেই ওয়াট মিটারটাকে আমরা প্রিসাইসলি ইউজ করার জন্য কিভাবে কানেক্ট করব। তো এটার একটা সার্কিট এখানে দেওয়া হয়েছে, যে আমাদের
ফিক্সড যেই কয়েল থাকে সেই কয়েলটা উপরের লাইন থেকে, যেটা হচ্ছে মুভিং কয়েলের সাথে হচ্ছে কানেক্টেড থাকবে এবং এখানে একটা হাই রেজিস্ট্যান্স থাকবে যেটা ভ্যালু হচ্ছে আরপি হয় আর কি। আর আমাদের যেই হচ্ছে কারেন্ট কয়েলটা থাকে সেই কারেন্ট কয়েলটা হচ্ছে সরাসরি লোডের সাথে কানেক্ট করা হয়ে থাকে। তো এটা একটা ওয়াটমিটারের কানেকশন দেখানো হয়েছে এক্সাম্পল হিসেবে। বাট আমাদের এখান থেকে মেইন জরুরি বিষয় হচ্ছে আমাদের যে কানেকশন দুইটা ছিল, যে আমরা ওয়াট মিটারকে কিভাবে কম্বিনেশনে দিলে হচ্ছে আমরা ভালো রেজাল্ট পাবো। তো তখন আমরা আনসারটা এরকম লিখবো যে দুইটা কেসই হচ্ছে আমরা ভালো রেজাল্ট পাইতে পারি। একটা কেস হচ্ছে আমরা পিসি কে এ পয়েন্টের সাথে কানেক্ট করা। এটা কখন কানেক্ট করব, যখন হচ্ছে আমাদের হাই ভোল্টেজ লাইন এবং হচ্ছে লো কারেন্ট লাইন থাকবে। হ্যাঁ, আর এটা বি পয়েন্টে কানেক্ট করব পিসি কে কখন, যখন হচ্ছে আমাদের হাই কারেন্ট লাইন এবং হচ্ছে লো ভোল্টেজ লাইন থাকবে তখন। ঠিক আছে, আমরা এক্সপ্লানেশনটা এভাবে দিব আর কি। আচ্ছা, ইরর্স ডিউ টু ওয়াট মিটার পিসি সেলফ ইন্ডাকটেন্স। আচ্ছা, পিসি যেটা আছে প্রেসার কয়েল, সেই প্রেসার কয়েলের নিজস্ব একটা ইন্ডাকটেন্স আছে। হ্যাঁ, এই যে প্রেসার কয়েলটা এটা একটা কি কয়েল, কয়েল হওয়ার কারণে তার এখানে ইন্ডাকটেন্স থাকে। এই ইন্ডাকটেন্সের কারণে তার মধ্যে কিছু পরিমাণে ফল্ট হয়। এই ফল্টটাকেই হচ্ছে আমরা ডিউ টু ওয়াট মিটার পিসি সেলফ ইন্ডাকটেন্স বলি আর কি। ঠিক আছে। আচ্ছা, তো এর কাজ কি হয়, এই যে ইন্ডাক্টর হওয়ার কারণে তার মধ্যে যে ইন্ডাকটেন্স থাকে এবং এই ইন্ডাকটেন্সের কারণে আমরা রিঅ্যাকটেন্স পাই, ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স। আমরা ইকুয়েশন এরকম পড়ছিলাম, এক্স অফ এল ইকুয়াল 2πf ইনটু এল। অর্থাৎ আমাদের যে ইন্ডাকটেন্সটা আছে এই ইন্ডাকটেন্সের সাথে ফ্রিকোয়েন্সি যতই বাড়ুক অথবা কমুক, এখানে হচ্ছে আমাদের একটা ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স কাজ করে। তো ওই ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সটা মূলত একটা রেজিস্ট্যান্স হিসেবেই কাজ করে। ডিসির ক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্স বলে আর কি, আর এসির ক্ষেত্রে হচ্ছে রিঅ্যাকটেন্স বলি। তো এটার কারণেই হচ্ছে আমাদের এখানে ইরর হয়। ঠিক আছে, যেটাকে রেজিস্টিভ ইররও বলা যেতে পারে আর কি। আচ্ছা, এই গেল হচ্ছে ওয়াট মিটার পর্যন্ত। এবার আসি ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার্স। আচ্ছা, ট্রান্সফরমার মানে কি? ট্রান্সফরমার দেখছি আমরা। জি স্যার। জি স্যার। ট্রান্সফরমারের বেসিক কনস্ট্রাকশনটা কি? নরমালি আমরা চিনি যে হচ্ছে একটা প্রাইমারি ওয়াইন্ডিং থাকে আর একটা হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং থাকে, তাই না? কেউ আছেন ক্লাসে? একটু রেসপন্স করবেন। জি জি স্যার। জি স্যার। হ্যাঁ, জি একটু স্যার। রেসপন্স করবেন। আচ্ছা, তাহলে এই প্রাইমারি ওয়াইন্ডিং আর হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং থাকে। এখন প্রাইমারি ওয়াইন্ডিং আর সেকেন্ডারি ওয়াইন্ডিং গুলা ইউজ করার কারণ কি, যে হচ্ছে আমরা ভোল্টেজের আপ ডাউন করি অথবা কারেন্টের আপ ডাউন করি, তাই না? তো এখন এই ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার হচ্ছে আমাদের এমন কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো হচ্ছে মেজারিং এর কাজে ব্যবহার করা হবে। ঠিক আছে, যেগুলো হচ্ছে মেজারিং এর কাজে ব্যবহার করা হবে, তবে তারা ট্রান্সফরমারের যে হচ্ছে বেসিক প্রিন্সিপালটা আছে সেই প্রিন্সিপালটা অ্যাপ্লাই করবে এখানে। ঠিক আছে, আমরা ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের ক্ষেত্রে দুইটা টাইপ পড়বো আর কি। একটা হচ্ছে আমাদের কারেন্ট ট্রান্সফরমার আর একটা হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফরমার বা হচ্ছে পিটি। এখন ট্রান্সফরমার দিয়ে আমরা স্টেপ আপও করতে পারি, স্টেপ ডাউনও করতে পারি। ঠিক আছে, তো এইখানে আমরা যে ইনস্ট্রুমেন্টগুলো পড়বো সিটি আর হচ্ছে পিটি, এগুলো হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার আর কি মূলত। মানে হচ্ছে সিটি দিয়ে, মানে কারেন্ট ট্রান্সফরমার যেটা আছে সেটা দিয়ে হচ্ছে আমরা আমাদের যে হচ্ছে অনেক হাই কারেন্ট ফ্লোয়ের যে লাইনগুলো আছে তাদেরকে খুব অল্প কারেন্টে, লো কারেন্টে হচ্ছে নিয়ে আসবো। আপনারা কি ডিসকানেক্টেড হয়ে গেছেন?
হ্যালো, স্যার নেট মেবি। আচ্ছা আমি মেবি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম না? জি স্যার। জি আচ্ছা, স্যার। স্যার। লাইভ শো তো চলতেছে নাকি? ইয়েস স্যার। জি ওকে, তাহলে আমরা দুইটা টাইপের ইনস্ট্রুমেন্টের কথা বললাম বা ট্রান্সফরমার, সেটা হচ্ছে আমাদের সিটি কারেন্ট ট্রান্সফরমার, আর একটা হচ্ছে পিটি পটেনশিয়াল ট্রান্সফরমার। সিটি দিয়ে হচ্ছে আমরা কারেন্ট মেজার করব, তবে আমাদের অনেক হাই লেভেলের কারেন্ট যদি থাকে সেই কারেন্টটাকে সরাসরি মেজার করা হচ্ছে আমাদের জন্য বিপজ্জনক। তো আমরা ওই কারেন্টটাকে হচ্ছে লো কারেন্টে কনভার্ট করে ফেলবো। এখন লো কারেন্টে কনভার্ট করার জন্যই হচ্ছে আমরা একটা ট্রান্সফরমার ইউজ করি, ঠিক আছে? ওই ট্রান্সফরমারটা ইউজ করার কারণে এটাকে হচ্ছে আমরা ইনস্ট্রুমেন্টাল ট্রান্সফরমার বলে থাকি আর কি, ঠিক আছে? তো যেটা দিয়ে হচ্ছে আমরা কারেন্ট মেজার করব মূলত। আর একটা হচ্ছে আমাদের পটেনশিয়াল ট্রান্সফরমার, যেটা হচ্ছে খুবই হাই ভোল্টেজের লাইন থাকলে সেখান থেকে ভোল্টেজটাকে কনভার্ট করব হচ্ছে লো ভোল্টেজে, এবং সেই ভোল্টেজটা হচ্ছে পরবর্তীতে আমরা মেজার করব। এই জন্য এটাকে হচ্ছে আমরা পটেনশিয়াল ট্রান্সফরমার বলি আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের মধ্যে যেই ফাংশনালিটিস আছে, মূল কাজই হচ্ছে তাকে স্টেপ ডাউন করে দেওয়া। হাই ভোল্টেজ থাকলে সেটাকে লো ভোল্টেজে রূপান্তর করা, আবার হচ্ছে হাই কারেন্ট থাকলে সেটাকে লো কারেন্টে রূপান্তর করে দেওয়া। আরেকটা বিষয় আছে এখানে, আমরা যখন হচ্ছে ইনস্ট্রুমেন্ট গুলাকে সরাসরি লাইনের সাথে সংযুক্ত করি, লাইনের সাথে সংযুক্ত করার কারণে আমাদের ইনস্ট্রুমেন্ট গুলা নষ্ট হওয়ার পসিবিলিটি থাকে বা ডেস্ট্রয় হওয়ার সম্ভাবনা থাকে। তো এই সিটি আর হচ্ছে পিটি ওরা কি করে, মূল যেই লাইন থাকে, মূল লাইন থেকে একটা নির্দিষ্ট হারে অল্প পরিমাণে ভোল্টেজ অথবা কারেন্টে কনভার্ট করে ফেলে। সেই অল্প পরিমাণ ভোল্টেজ অথবা কারেন্টকেই হচ্ছে আমি অ্যামমিটার অথবা ভোল্টমিটার দিয়ে মেজার করে থাকি। তো তখন দেখা গেছে এই যে হাই ভোল্টেজের লাইন থেকে অল্প ভোল্টেজে চলে আসলো, তাহলে বেসিক যে ইনস্ট্রুমেন্টটা আছে এমিটার অথবা হচ্ছে ভোল্টমিটার, তারা কিন্তু সরাসরি হাই ভোল্টেজ অথবা হাই কারেন্টের সাথে সংযুক্ত নাই। তো যার কারণে আমরা এখান থেকে মানে তাদেরকে একটা আইসোলেশনের মধ্যে নিয়ে আসতে পারি। একটা ছোট ইনস্ট্রুমেন্টকে হাই লেভেলের কোনো ভোল্টেজ অথবা হাই লেভেলের কোনো কারেন্ট থেকে আমরা একটা আইসোলেশনে নিয়ে আসতে পারি, মানে আলাদা করতে পারতেছি, ঠিক আছে? যার কারণে হচ্ছে আমাদের ওই ইনস্ট্রুমেন্টটা সেফ থাকতেছে, ঠিক আছে? এখানে এই কথাগুলাই বলা হয়েছে আর কি। আচ্ছা, একটা ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের ক্ষেত্রে কিছু রেশিওর বিষয় থাকে, যে যেহেতু আমাদের এখানে কয়েল আছে, প্রাইমারি ওয়াইন্ডিং আর হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং। তো এই রেশিওগুলোর মধ্যে আমরা একটা রেশিও হয়তো আগে পড়ছিলাম, যে হচ্ছে পাক সংখ্যার যে রেশিওটা, ঠিক আছে? তো এই পাক সংখ্যার রেশিওটাকে হচ্ছে আমরা নরমালি টার্ন রেশিও বলি আর কি। তো এর পাশাপাশি আরো কিছু রেশিও আছে, সেগুলো হচ্ছে কারেন্ট রেশিও, ঠিক আছে? আবার হচ্ছে অ্যাকচুয়াল রেশিও আর কি। তো ওই রেশিও গুলাকে এখানে কয়েকটা ভাগই হচ্ছে দেখানো হয়েছে। এখান থেকে ম্যাথ আসবে না, জাস্ট হচ্ছে আপনাদের জানার জন্য হচ্ছে এই সূত্রগুলা দেওয়া আর কি, ঠিক আছে? একটা সিটির ক্ষেত্রে আর একটা হচ্ছে পিটির ক্ষেত্রে, মানে হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে একটা, আর একটা হচ্ছে কারেন্ট ট্রান্সফরমারের ক্ষেত্রে আর কি, ঠিক আছে? তবে ইকুয়েশন গুলো হচ্ছে আপনারা একটু মুখস্থ রাখবেন। এমনও হইতে পারে যে হচ্ছে আপনাদের কুইজ টুইজে হয়তো শুধুমাত্র ইকুয়েশনও চাইতে পারে, ঠিক আছে? 1 মার্কের জন্য বা 2 মার্কের জন্য আর কি, হ্যাঁ? আচ্ছা, এবার আসেন একটা সিটি হচ্ছে কিভাবে হচ্ছে কাজ করে সেটা একটু দেখি। যেহেতু হচ্ছে আমরা ট্রান্সফরমারের কথা বলছি এখানে, তাহলে দুইটা কয়েল আছে, এই যে একটা কয়েল, এখানে আরেকটা কয়েল, দুইটা ওয়াইন্ডিং, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। এখন প্রাইমারির তুলনায় সেকেন্ডারি ওয়াইন্ডিংটা খুব বেশি থাকে, ঠিক আছে? এখন যার ওয়াইন্ডিং বেশি, যার ওয়াইন্ডিং বেশি তার মধ্য দিয়ে কারেন্ট বেশি থাকে নাকি কম থাকে? কম। কম কম থাকে। থাকে। তাইলে কি হইলো, কোনো একটা লাইনের মধ্যে যদি এখানে 1000 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট চলে আসে, আমি যদি বলি তার রেশিও হচ্ছে 100, তাইলে এখানে 10 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট পাবো সেকেন্ডারিতে। তাহলে দেখা গেছে আমি 1000 এম্পিয়ার লাইনের কারেন্টটা মেজার করতেছি 10 এম্পিয়ারের অ্যাক্রসে, মানে অল্প সামান্য এম্পিয়ার, এবং এইখানে আমি হচ্ছে এই এমিটার ইউজ করে হচ্ছে সেটা মেজার করতে পারতেছি। তো এরকম ভাবে আমাদের যদি এমন ট্রান্সফরমার থাকে যেটা হচ্ছে 10,000 কারেন্ট
এম্পিয়ার কারেন্ট যেটা থাকে সেটাকে হচ্ছে শুধুমাত্র 10 এম্পিয়ারে কনভার্ট করতে পারে, তাহলে ওই শুধুমাত্র একটা 10 এম্পিয়ার এমিটার দিয়েই কিন্তু আমরা সেই 10,000 এম্পিয়ার কারেন্টটাকেও মেজার করতে পারবো, বা ওই লাইনটাতেও হচ্ছে আমরা এই ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে একটা বড় ফেসিলিটিস আর কি ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের ক্ষেত্রে। তো এখানে একটা এক্সাম্পলের মতো দেখানো হয়েছে, দেখেন এই একটা কন্ডাক্টিভ ওয়্যার আছে, এই ওয়্যারটা হচ্ছে আমাদের মনে করেন একটা লাইন ওয়্যার, এই ওয়্যারের মধ্যে কি পরিমাণে কারেন্ট যাচ্ছে সেটা মেজার করা দরকার। তো এখানে একটা কোর ইউজ করছে, যে কোরের মধ্যে হচ্ছে আমাদের অনেকগুলা পেঁচানো ওয়্যার আছে, সেই ওয়্যারের থেকে হচ্ছে আমরা দুইটা যেই টার্মিনাল বের করছি সেটা হচ্ছে আমরা এমিটারের সাথে হচ্ছে অ্যাড করছি। তো তখন দেখা গেছে এর মধ্যে যেই পরিমাণে কারেন্ট ফ্লো হচ্ছে, এটাকে যদি হচ্ছে একটা একটা কয়েল কল্পনা করি আর কি, জাস্ট একটা ওয়াইন্ডিং কল্পনা করি, তাহলে এই ওয়াইন্ডিংটা হচ্ছে আমাদের সেকেন্ডারি ওয়াইন্ডিং। তো প্রাইমারি ওয়াইন্ডিং এর তুলনায় সেকেন্ডারি ওয়াইন্ডিং এর পেজ সংখ্যা বেশি হয়ে গেছে, তার মানে এর মধ্যে দিয়ে কারেন্ট অনেক কম হয়ে গেছে। তো ওই কারেন্টটাকেই হচ্ছে আমরা মেজার করতে পারি। এখন এই কারেন্টটাকে মেজার করলে আমরা কিভাবে বলবো যে হচ্ছে এই ওয়্যারের মধ্য দিয়ে খুব হাই লেভেলের কারেন্ট বের হচ্ছে, সেটা কিভাবে বলবো? দেখেন, আমরা যদি হচ্ছে এর মধ্যে রেশিওটা জানি, এই যে একটু আগে আমরা রেশিও গুলো পড়ছিলাম, ঠিক আছে, রেশিও গুলোর সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে যে হচ্ছে আমার এটার তুলনায় এটা হচ্ছে 100 গুণ বেশি, তাইলে এর মধ্য দিয়ে যদি হচ্ছে আমরা 10 এম্পিয়ার কারেন্ট মেজার করি, তাকে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেই, তাইলে হচ্ছে আমরা 500 এম্পিয়ার কারেন্ট এই ওয়্যারের মধ্য দিয়ে যাচ্ছে বলতে পারবো। ঠিক আছে না? তো এইভাবে হচ্ছে আমাদের মেজারিংটা হয় আর কি। ঠিক আছে, স্যার বুঝলাম না এটা। বুঝেন নাই? ওকে, হুম, এটা মনে করলেন আমাদের হচ্ছে রাস্তাঘাটে যে সমস্ত লাইন থাকে না, এই লম্বা যে ওয়্যারটা আছে, ওই ওয়্যারটা হচ্ছে আমাদের ওই মনে করেন ওই রকম লম্বা একটা লাইন। ঠিক আছে, এখন লম্বা লাইন বলতে ওই লম্বা লাইনের ওই প্রান্তটা হচ্ছে ওই লাইনের সাথে কানেক্টেড, জাস্ট একটা ওয়্যার আছে। এটা মনে করেন একটা ইনস্ট্রুমেন্টের ভিতরে একটা মাত্র ওয়্যার। তো ওই লাইনের সাথে যদি আমি কানেক্ট করে দিই, তাহলে কি এই ওয়্যারটার মধ্য দিয়েও সেম কারেন্টটাই ফ্লো হবে। এখন আমি ধরে নিলাম আমাদের রাস্তায় যেই কারেন্টটা, সেই কারেন্ট আমি ধরে নিলাম হচ্ছে 2000 এম্পিয়ার। হ্যাঁ, 2000 এম্পিয়ার, তাহলে এই 2000 এম্পিয়ার কারেন্ট এই লাইনের মধ্য দিয়ে আসতেছে। ঠিক আছে, এই জি যে প্রাইমারি কারেন্ট কয়েল যেটা। এখন আমি বললাম কি, তার সাথে আমি একটা কোর দিয়ে এখানে অনেকগুলা প্যাচ আছে, এই যে নীল কালারের যে ওয়্যারগুলা, এই প্যাচগুলা দিয়ে আমি বললাম কি এটা একটা ট্রান্সফরমারের মতো কাজ করতেছে, যার কারণে এই প্রাইমারি ওয়াইন্ডিং এর তুলনায় এটাকে একটা ওয়াইন্ডিং কল্পনা করলাম, জাস্ট একটা ওয়াইন্ডিং, একটা ওয়্যার। আর এখানে আছে মনে করেন কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা আছে। তাহলে এটা হচ্ছে 11 পাকের একটা কয়েল। তো প্রাইমারির তুলনায় এই কয়েলটাতে পাক সংখ্যা বেশি হওয়ার কারণে এই কি পরিমাণে কারেন্ট ফ্লো হবে, অনেক কম পরিমাণে কারেন্ট ফ্লো হবে। জি এই স্যার। কম পরিমাণ কারেন্টটাকে হচ্ছে আমি এমিটার দিয়ে মেজার করতে পারবো, কারণ আমাদের মনে করেন এমিটারের রেঞ্জ হচ্ছে 50 এম্পিয়ার পর্যন্ত। ঠিক আছে, মাত্র 50 এম্পিয়ার পর্যন্ত। আমাদের তো 2000 এম্পিয়ার মেজার করার মতো এমিটার, ছোট ছোট এমিটার তো নাই, তাই না? বা ওইরকম এমিটার বানাইতে গেলেও আমাদের মানে অনেক কস্ট লাগবে, মানে অনেক খরচ হবে, বেশি খরচ হবে। তো সেই কস্ট ইফেক্টিভ বানানোর জন্য আমরা ছোট্ট একটা এমিটার ইউজ করছি। এখন এই এমিটার দিয়ে এর মধ্যে দিয়ে কারেন্ট যে কমে আসলো, সেই কম কারেন্টে আমি মেজার করতে পারলাম। এখন মেজার করলো কম কারেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি এই প্রাইমারি কয়েল যেটা ছিল সে তো হচ্ছে সরাসরি হাই ভোল্টেজ, হাই কারেন্টের লাইনের সাথে হচ্ছে সংযুক্ত ছিল, তাই না? তাইলে আমি এখানে যদি হচ্ছে আমি মেজার করলাম মাত্র 5 এম্পিয়ার, হ্যাঁ, মাত্র 5 এম্পিয়ার মেজার করলাম, কিন্তু এখানে বলছিলাম কি 2000 এম্পিয়ার কারেন্ট আছে, তাহলে এটা কিভাবে বলবো যে এখানে 2000 এম্পিয়ার কারেন্ট আছে? জি তো স্যার। তখন আমাদের একটু ক্যালকুলেশনে আসতে হয়। যদিও আমি এখানে 5 এম্পিয়ার মেজার করতেছি, আমি জাস্ট ধরে নিব আমার যে ইনস্ট্রুমেন্টটা আমি বানাইছিলাম সেই ইনস্ট্রুমেন্টের রেশিও গুলা কি কি ছিল, অ্যাকচুয়াল রেশিও কেমন ছিল, সেই রেশিওটা দিয়ে যখন হচ্ছে আমি এই এমিটারের কারেন্টটাকে হচ্ছে মাল্টিপ্লাই করে দিব, তখন আমি বলতে পারবো যে এই লাইনটার মধ্য দিয়ে 2000 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এখন কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা,
এখানে একটা স্পেশাল কোশ্চেন আছে, হোয়াই দ্য সেকেন্ডারি অফ এ সিটি শুড নট বি ওপেন হোয়াইল দ্য প্রাইমারি ইজ এনার্জাইজড। আচ্ছা, যখন হচ্ছে প্রাইমারি কয়েলটা এনার্জাইজড করা থাকে তখন হচ্ছে সেকেন্ডারি কয়েলটাকে কেন হচ্ছে আমরা ওপেন রাখবো না? এনার্জাইজড বলতে বোঝানো হচ্ছে আমি যদি কোনো একটা লাইনে ধরি, ঠিক আছে, তাহলে প্রাইমারি কয়েল যেটা থাকবে সেই প্রাইমারি কয়েলের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে। তো এই ধরা অবস্থায় আমি এখানে যদি হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিংটা ওপেন অবস্থায় রাখি, হ্যাঁ, সেটা আমাদের জন্য হচ্ছে বিপজ্জনক। কেন বিপজ্জনক? যে আমি যদি হচ্ছে সরাসরি লাইনে কানেক্ট করলাম কিন্তু সেকেন্ডারি ওয়াইন্ডিং এ জাস্ট হচ্ছে একটা ওপেন সার্কিট আছে, তখন কি হবে? স্যার ওপেন শোনা সার্কিট, যায়নি। আচ্ছা, প্রাইমারি ওয়াইন্ডিংটা যদি সরাসরি আমি লাইনের সাথে কানেক্ট করি এবং এই অবস্থায় সেকেন্ডারি ওয়াইন্ডিং যেটা আছে সেটাকে যদি হচ্ছে আমি ওপেন অবস্থায় রাখি, তখন ওপেন অবস্থায় রাখার কারণে এর মধ্য দিয়ে কোনো ধরনের কারেন্ট ফ্লো হবে না। কারেন্ট ফ্লো না হওয়ার কারণে দেখা গেছে এই ইনস্ট্রুমেন্ট সরাসরি হচ্ছে লাইনের সাথে সংযুক্ত, মানে হাই কারেন্ট লাইনের সাথে সংযুক্ত হয়ে যাবে, যার কারণে হচ্ছে এই ইনস্ট্রুমেন্টটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। বা হচ্ছে এখানে শর্ট সার্কিটেড হওয়ার পসিবিলিটি থাকবে, বা হচ্ছে যে হচ্ছে হাত দিয়ে ধরে রাখবে না ইনস্ট্রুমেন্টটাকে, ও সে হচ্ছে শক খাওয়ার পসিবিলিটি থাকবে। তো এই কারণে আমরা কখনো কোনো একটা লাইনের সাথে সংযুক্ত করা অবস্থায় সেকেন্ডারি ওয়াইন্ডিং কে ওপেন রাখবো না, ঠিক আছে। এই যে এটা একটু পড়বেন আপনারা, 2 মার্কের প্রশ্নের জন্য হচ্ছে খুবই ভালো ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা হচ্ছে ক্ল্যাম্প অন মিটার দেওয়া হয়েছে, এটাও মূলত হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার, যেটা দিয়ে হচ্ছে আমরা কারেন্ট মেজার করি। এটাকে একটা ক্লিপের মতো আর কি, এই যে উপরে একটা ক্লিপের মতো, জাস্ট হচ্ছে আমি এই পাশে একটা সুইচ থাকে, মূলত সুইচটাকে ক্লিক করলে এটা ওপেন হয়, ওপেন হইলে আমি যদি একটা তারের ভিতরে ঢুকাই, তারপর হচ্ছে আবার সুইচটাকে ক্লিক করলে এইটা হচ্ছে ক্লোজ হয়। ক্লোজ হওয়ার পরে কি এখানে দেখেন একটা ক্লোজড লুপ হয়ে গেছে না? দেখেন, জি ক্লোজড লুপ হয়ে গেছে। এই ক্লোজড লুপটার মধ্যেই আবার হচ্ছে এখানে একটা কন্ডাক্টিং ওয়্যার আছে, ঠিক আছে, কন্ডাক্টিং ওয়্যার আছে। তো তখন কি করে, এই যে মূল যে লাইন সেই লাইনের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার কারণে এই কয়েলের মধ্যে আরেকটা কারেন্ট ইনডিউসড হয়, ঠিক আছে। ওই কারেন্টটাকে হচ্ছে আমরা এই মিটারের মাধ্যমে মেজার করতে পারি। তো মূলত হচ্ছে বাহ্যিকভাবে মিটারটা এরকম দেখায়, এই যে এখানে যে ক্ল্যাম্পটা আছে, এই ক্ল্যাম্পটা হচ্ছে ওপেন হয়, ঠিক আছে, একটু প্রশস্ত হয় আর কি, ফাঁকা হয়। তখন হচ্ছে আমরা এর মাঝখানে একটা ওয়্যারের মধ্যে যদি হচ্ছে ধরে হচ্ছে আবার এটাকে ক্লোজ করে দেই, তখন হচ্ছে আমরা এখানে রিডিং দেখতে পাই আর কি, ঠিক আছে, যে হচ্ছে এই ওয়্যারের মধ্য দিয়ে কি পরিমাণে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। তো এটা একটা মাত্র লাইন যদি থাকে কোথাও, তো ওই লাইনের মধ্যে কারেন্ট মেজার করার জন্য হচ্ছে আমরা এটা ব্যবহার করি, বাহির থেকেই ব্যবহার করতে পারি। এটার জন্য মানে এটা একটু ইজিলি আর কি ব্যবহার করা আমাদের জন্য বেশি ইজি, এই মিটারটা ব্যবহার করা একটু বেশি ইজি। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের পিটি বা হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে। পটেনশিয়াল ট্রান্সফরমারে কি হবে, আমাদের ভোল্টেজ মেজার করবে, এই কারণে আমাদের ভোল্টেজটাকে লো করা প্রয়োজন। ভোল্টেজ লো করার জন্য প্রাইমারির তুলনায় সেকেন্ডারি কয়েলে পাক সংখ্যা আমাদের বেশি দিতে হবে নাকি কম দিতে হবে বলেন? বেশি। সেকেন্ডারিতে পাক সংখ্যা কম দিতে হবে, মানে যার পাক সংখ্যা কম তার মধ্যে ভোল্টেজ কম, ঠিক আছে। আর যার পাক সংখ্যা বেশি তার মধ্যে ভোল্টেজ বেশি বাট কারেন্ট কম। এই কারণেই হচ্ছে আমরা কারেন্ট ট্রান্সফরমারের ক্ষেত্রে সেকেন্ডারি ওয়াইন্ডিং এ পাক সংখ্যা বেশি দিছিলাম, আর এখানে আইসা সেকেন্ডারি কয়েলে পাক সংখ্যা কমাই দিছি। এই যে দেখেন, এই পাশটা হচ্ছে আমাদের প্রাইমারি, এই পাশটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। তো এই কয়েলে পাক সংখ্যা মাত্র 2টা, আর এখানে পাক সংখ্যা আছে 5টা, মানে জাস্ট বোঝানোর জন্য বোঝানো হয়েছে আর কি, হ্যাঁ। তো সে হচ্ছে ভোল্টেজটাকে ডাউন করে দিল, কমাই দিল, এই কম ভোল্টেজটাকে আমি একটা ভোল্ট মিটার দিয়ে মেজার করলাম, করে তারপরে এর যে ট্রান্সফরমার রেশিওটা আছে সেই রেশিওটা দিয়ে মাল্টিপ্লাই করে আমি বলতে পারলাম যে হচ্ছে আমাদের এইখানে এই পরিমাণে ভোল্টেজ আছে, হাই ভোল্টেজ আছে আর কি, ঠিক আছে। আমি ইউজ করতেছি ছোট্ট একটা ভোল্ট মিটার,
হ্যাঁ, কিন্তু সেটা দিয়ে আমি বলতে পারতেছি খুব বেশি পরিমাণে ভোল্টেজের মেজারমেন্টটা। ঠিক আছে, তো এটা হচ্ছে ফেসিলিটিস আর কি, পিটি ইউজ করার বেনিফিটস বা অ্যাডভান্টেজ। ঠিক আছে, আচ্ছা। ও, স্লাইড শেষ হইলো এখানে। তাইলে আজকের ক্লাসে আমরা কি কি পড়লাম? আচ্ছা, আমরা হচ্ছে পাওয়ার মেজার করছি, সেটা হচ্ছে ওয়াট মিটার দিয়ে, যেটাকে হচ্ছে আমরা ইলেকট্রোডাইনামোমিটারও বলি অথবা হচ্ছে ইলেকট্রোডাইনামিক মিটার বলি। আচ্ছা, সেখান থেকে আমরা ওয়াট মিটারের দুইটা কানেকশন দেখছি, পয়েন্ট এ কানেকশন, পয়েন্ট বি কানেকশন, এবং বলছিলাম দুইটা কানেকশনই আমাদের জন্য হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ গ্রো করে। তবে আমরা স্পেশাল স্পেশাল কেসে আমরা দুইটা পয়েন্টই ইউজ করতে পারবো। এ পয়েন্ট ইউজ করতে পারবো কখন? যখন হচ্ছে আমাদের হাই ভোল্টেজ ভোল্টেজ লো কারেন্ট থাকবে। বি পয়েন্ট ইউজ করব যখন হচ্ছে আমাদের হাই কারেন্ট লো ভোল্টেজ থাকবে, লো ভোল্টেজ। তাই না? আচ্ছা, গেল এটা। তারপরে হচ্ছে প্রেসার কয়েলের যে সেলফ ইন্ডাকটেন্স আছে তার জন্য কিছু ইরর ঘটে, সেটাকে হচ্ছে আমরা রেজিস্টিভ ইররও বলতে পারি আর কি। এই গেল হচ্ছে আমাদের ওয়াট মিটার। তারপর হচ্ছে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার হচ্ছে আমরা দুইটা পড়ছি, একটা হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার আর একটা হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফরমার। কারেন্ট ট্রান্সফরমারকে আমরা সেকেন্ডারি ওয়াইন্ডিং এ কয়েলের পাক সংখ্যা হচ্ছে বাড়িয়ে দিছিলাম, আর পটেনশিয়াল ট্রান্সফরমারে সেকেন্ডারি ওয়াইন্ডিং এ পাক সংখ্যা কমাই দিছিলাম। দুইটারই কাজ হচ্ছে রেশিওগুলো কমে নিয়ে আসা, মানে হচ্ছে কারেন্ট মেজার করার সময় কারেন্টকে কম করে ফেলা, আর পটেনশিয়াল অথবা ভোল্টেজ মেজার করার সময় সেই ভোল্টেজটাকে কমিয়ে ফেলা। ঠিক আছে, সাথে একটা আমরা ক্ল্যাম্পন মিটার দেখছি, যেটা হচ্ছে মূলত একটা ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার, এবং সেটা হচ্ছে আমাদের সিটি সিটি এর একটা টাইপ আর কি, বা কারেন্ট ট্রান্সফরমারের একটা টাইপ। ঠিক আছে, আচ্ছা, আমরা পরবর্তী লেকচার শুরু করি এখন নাকি? আর আজকে আর না। আজকে আর না? স্যার এতটুকুই তো। আপনাদের তো কষ্ট হয় নাই, কষ্ট তো আমার হইলো, আমি অনেকক্ষণ বকাঝকা করলাম কিন্তু আপনারা চুপচাপ শুনছেন। আচ্ছা, শোনেন, আপনারা বিএলসি পাইছেন সবাই? ওকে, বিএলসি তে কানেক্ট হয়ে নেন। আপনাদের আমি যেটা আশা করছিলাম, খুব সম্ভবত আপনাদের 28 তারিখ পরীক্ষা হওয়ার কথা, বাট এখন আবার শুনলাম যে 28 তারিখ না 22 তারিখই পরীক্ষা হবে আপনাদের। সো আমাদের সময় একেবারে অল্প। আমরা যদি পসিবল হয় আমরা এক্সট্রা ক্লাস আর টাইম দিলে আপনারা হচ্ছে এক্সট্রা ক্লাসগুলোতেও জয়েন হবেন আশা করি। ঠিক আছে, আচ্ছা। আরেকটা বিষয় হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টের পার্টে আর একটা স্লাইড বাকি আছে। তো আমি ভাবতেছি ওই স্লাইডটা পড়ানোর আগে আমি কন্ট্রোলটা ধরে ফেলি। কন্ট্রোলের পার্ট আছে, কন্ট্রোলের পার্টটুকু ধরে ফেলি। তো সেই হিসেবে আজকে আমি চাচ্ছিলাম যে হচ্ছে আমরা একটু স্টার্ট করে দেই। আপনারা কি বলেন? জি স্যার, স্টার্ট করেন, প্রবলেম নাই আমাদের। আচ্ছা, ঠিক আছে। আমরা নেক্সট যখন হচ্ছে ফিজিক্যাল ক্লাসে যাব তখন হচ্ছে দরকার হয় আমরা ইনস্ট্রুমেন্টের আরেকটা যে স্লাইড আছে সেটা পড়াবো, অথবা অনলাইনে পসিবল হলে অনলাইনে হচ্ছে সেটা স্টার্ট করবো আর কি। ঠিক আছে, আচ্ছা। হুম,
আচ্ছা, বই কি দেখা যাচ্ছে? স্যার একটু জুম জি করলে স্যার। ভালো হয়। আচ্ছা, বইয়ের লেখাটা একটু অস্পষ্ট আর কি, তাও একটু কষ্ট করে পড়তে হবে আপনাদের। আর আমি যদি আরো ভালো কোনো পিডিএফ নিতে পারি, আমি আবার সেটা দিব না, ঠিক আছে? আচ্ছা, মূলত আমরা এই বইটা থেকে কন্ট্রোল সিস্টেমটা পড়বো আর কি। খুবই অল্প রাখা হয়েছে আপনাদের জন্য। তো কন্ট্রোল সিস্টেমের শুরুটা যদি আমরা করি, কন্ট্রোল সিস্টেম কি? যে আমরা যদি কোনো একটা সিস্টেম ডেভেলপ করি, সেই সিস্টেমটা যদি কন্টিনিউয়াসলি আমরা মনিটরিং করি, এবং এটা হোক আমাদের ইলেকট্রিক্যাল সিস্টেম, হোক আমাদের মেকানিক্যাল সিস্টেম, হোক আমাদের রোটেশনাল সিস্টেম, যে কোনো কিছু হইতে পারে, মানে যে কোনো সিস্টেম একটাকে আমরা যদি অলওয়েজ কন্টিনিউয়াস একটা মনিটরিং এর মধ্যে রাখি, রেখে তাকে যদি একটা নির্দিষ্ট ভ্যালুতে কন্টিনিউ রাখার চেষ্টা করি, তখন সেটাকে আমরা কন্ট্রোল সিস্টেম বলবো আর কি, ঠিক আছে? এখন এই কন্ট্রোল সিস্টেম দুই ধরনের হয়ে থাকে, একটা ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম, আর একটা ক্লোজড লুপ কন্ট্রোল সিস্টেম। আচ্ছা, ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম কখন আমরা বলি? যখন আমরা জাস্ট ইনপুটে কিছু ইনস্ট্রুমেন্ট দিলাম, আউটপুটে সে জাস্ট মেজার করলো, এবং আউটপুটের ভ্যালুটা কখনোই আমি ইনপুটে এসে অ্যাড করব না, তখন সেটা হবে আমাদের ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে? জাস্ট একটা প্রসেস কন্টিনিউ চলতেছে, ঠিক আছে? একটা মনে করেন ধানের মেশিন, আমি জাস্ট এই পরিমাণ ধান দিলাম, সেই পরিমাণ চাল আমাকে আউটপুট বের করে দিল, ঠিক আছে? এটা এক প্রকার ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। আর ক্লোজড লুপ কন্ট্রোল সিস্টেম আউটপুটে কি হচ্ছে না হচ্ছে সেটা আমাদের কনসার্নের বিষয়। আমরা অলওয়েজ চাচ্ছি, মনে করেন 10 কেজি পরিমাণ চাল বের হোক, প্রতি মিনিটে 10 কেজি পরিমাণ চাল আউটপুটে বের হবে। তো আউটপুটে চাল আদৌ কি 10 কেজি বের হচ্ছে না 15 কেজি না 2 কেজি, সেটা আমাদের মেজারের দরকার হয়। যদি মনে করেন 2 কেজি হয়, সেই ইনফরমেশনটা আমি আবার ইনপুটে এনে দিলাম, ইনপুটকে বললাম যে সে আউটপুটে মাত্র 2 কেজি চাল দিছে। তো এবার সে ইনস্ট্রুমেন্ট কি করবে, যে তার যে ইনপুটে ধান দেওয়ার পরিমাণ আবার বাড়ায় দিবে, বাড়ায় দেওয়ার পরে ওই মেশিন আরো একটু স্পিডে কাজ করবে, স্পিডে কাজ করে সে এবার আউটপুটে 10 কেজি চাল মনে করেন বের করলো। এই 10 কেজির সিগন্যালটা আবার ইনপুটে আসবে, এসে বলবে যে হ্যাঁ, আউটপুটে এবার 10 কেজি পরিমাণ চাল বের হয়েছে, ঠিক আছে? তো এইভাবে বারবার আউটপুটের যে সিগন্যালটা থাকবে, সেখান থেকে মেজারিং করে ইনপুটে যে দেওয়া, যেটাকে আমরা ফিডব্যাক সিস্টেম বলি আর কি, এরকম ফিডব্যাক সিস্টেম যদি রাখি, তখন সেটাকে আমরা ক্লোজড লুপ কন্ট্রোল সিস্টেম বলতে পারবো, ঠিক আছে? এখানে কয়েকটা এক্সাম্পল দিছি ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের। আচ্ছা, এখানে ওপেন লুপের কয়েকটা অ্যাডভান্টেজ বলা হয়েছে, যে এখানে আমাদের এই মেনটেনেন্স করার যেই খরচ, সেটা আমাদের একটু কম লাগে। আবার এই যে ক্যালিব্রেশন করার প্রয়োজন হয় না তেমন, বা সমস্যা হয় না। মানে এগুলো ওয়ান কাইন্ড অফ একটা ন্যাচারাল একটা প্রসেস আর কি, সিম্পলের মতো, ঠিক আছে? আর এখানে কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকে, সেটা এই সিস্টেমগুলো ইনএকুরেট হয়ে থাকে আর কি। আবার এই সিস্টেমগুলো দেখা যাচ্ছে খুব ভালো স্পিডি থাকে না, বা ফাস্ট থাকে না, ঠিক আছে? তো এরকম কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে ওপেন লুপের ক্ষেত্রে। এই যে ক্লোজ লুপের কথা বলছিলাম, একটা সিস্টেম আছে, আউটপুট থেকে যদি আমরা ফিডব্যাকের মাধ্যমে কিছু একটা সিগন্যাল নেই, সেটাকে যদি আবার পাস করি, তখন আমরা এটাকে ক্লোজড লুপ কন্ট্রোল সিস্টেম বলতে পারবো। আচ্ছা, এখানে কয়েকটা এক্সাম্পল দেখানো হয়েছে টেম্পারেচার দিয়ে, যে এই টেম্পারেচারটা আউটপুটে কি পরিমাণে আছে সেটা আবার নিয়ে আসা
সবসময় হচ্ছে কন্টিনিউয়াস একটা টেম্পারেচার হচ্ছে রাখা। আচ্ছা, ক্লোজড লুপেরও কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো হচ্ছে আমরা একটু নোট ডাউন পড়বো আর কি থিওরির জন্য। আচ্ছা, এই কম্পারিজন টেবিলটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। ওপেন লুপ সিস্টেম আর হচ্ছে ক্লোজড লুপ সিস্টেমের মধ্যে হচ্ছে কম্পারিজনটা। মূলত এটা হচ্ছে আমাদের যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ছিল সেটাই হচ্ছে আবার একটু প্রিসাইসলি এখানে দিছে আর কি, ঠিক আছে। আচ্ছা, তাইলে একটা ক্লোজড লুপ সিস্টেমের মধ্যে কি কি এলিমেন্ট থাকে সেটা একটু পড়ার বিষয় আমাদের। যেমন এখানে আছে হচ্ছে কমান্ড বা হচ্ছে ইনপুট। আমরা ইনপুটে যেই কোনো ধরনের সিগন্যাল দেব সেটাই হচ্ছে আমাদের কমান্ড, বা এটাকে আমরা হচ্ছে ইনপুট বলতে পারি। রেফারেন্স ইনপুট এলিমেন্ট মানে হচ্ছে ইনপুট কমান্ডটাকে আমরা ছোট্ট একটা কমান্ডে নিয়ে আসলাম, ঠিক আছে, যেটা হচ্ছে রেফারেন্স বলি আর কি আমরা। তো রেফারেন্স ইনপুট এলিমেন্ট যেটা হচ্ছে মূলত হচ্ছে সিস্টেমের মধ্যে পাস হবে, ঠিক আছে, মানে ডিরেক্ট কোনো ইনপুট সিস্টেমে পাস হইলো না, সেটাকে হচ্ছে আমরা একটু মডিফাই করে পাস করলাম। আচ্ছা, পাস করার পরে এটা যদি এখন আপাতত এই সার্কেলটার কথা খেয়াল না করে আমি জাস্ট হচ্ছে ডিরেক্ট লাইন খেয়াল করলাম, হ্যাঁ, ওপেন লুপের মতো জাস্ট ডিরেক্ট লাইন। কন্ট্রোল এলিমেন্ট, কন্ট্রোল এলিমেন্ট হচ্ছে এই জিনিসটাকে আমাদের যে সিগন্যালটা আছে সেই সিগন্যালটা সে কন্ট্রোল করবে। সেখানে হচ্ছে এমপ্লিফায়ার দরকার হইতে পারে, সেখানে রেকটিফায়ার দরকার হইতে পারে, যে কোনো কিছু সে হচ্ছে কন্ট্রোল করবে, ঠিক আছে। কন্ট্রোল এলিমেন্টটা আবার যাবে হচ্ছে কন্ট্রোল সিস্টেমের মধ্যে, মানে পুরা একটা সিস্টেমের ভিতরে চলে যাবে, যেটা হচ্ছে পুরোপুরি কন্ট্রোলড হওয়ার পরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আমাদের আউটপুট, ঠিক আছে। এবার এই আউটপুটটাকে কন্ট্রোলড হইলো কি না হইলো সেটা যদি হচ্ছে আমরা ফিডব্যাকের মাধ্যমে হচ্ছে দেখি, তখন হচ্ছে আমাদের ফিডব্যাক এলিমেন্ট ইউজ করতে হবে। এটা আরেকটা সিগন্যাল পাস হবে, ঠিক আছে, রিপিট সিগন্যাল। এই সিগন্যালটা এসে আবার ইনপুটের সাথে অ্যাড হবে, ঠিক আছে। এখন এই অ্যাড হওয়ার ক্ষেত্রে আবার দেখেন এখানে প্লাস মাইনাসের সাইন আছে, খেয়াল করছেন কি? প্লাস মাইনাসের সাইন আছে। প্লাস মাইনাসের সাইন মানে হচ্ছে আমি এই আউটপুটটাকে সরাসরি প্লাস এনে দিলাম, মানে হচ্ছে যে আউটপুটটা আছে এই আউটপুটটা যদি ইনপুটের সাথে সেম ফেজে থাকে তখন হচ্ছে প্লাস, আর যদি হচ্ছে সেম ফেজে না থাকে তখন হচ্ছে মাইনাস, ঠিক আছে। মানে যেটাকে হচ্ছে আমরা পজিটিভ ফিডব্যাক বলছিলাম, যদি শুধুমাত্র এখানে প্লাস সাইনটা নেই সেটাকে আমরা পজিটিভ ফিডব্যাক, আর যদি হচ্ছে নেগেটিভ সাইনটা নেই সেটা হচ্ছে আমরা নেগেটিভ ফিডব্যাক বলি। ওই যে এমন হয় না যে হচ্ছে আউটপুটে আমাদের 10 কেজি চাল দেওয়ার কথা কিন্তু সে হচ্ছে 2 কেজি চাল দিল, তাহলে সে যে 2 কেজি সিগন্যালটা আইনা দিল, সে এখন কি করবে, তার স্পিড বাড়ায় দেওয়ার দরকার, যেন হচ্ছে সে 2 কেজির জায়গায় 10 কেজি পরিমাণ চাল আউটপুটে বের করতে পারে, তাহলে সে এখানে পজিটিভ ফিডব্যাক দরকার। এখন সে যদি হচ্ছে 10 কেজির জায়গায় 15 কেজি পরিমাণ হচ্ছে চাল বের করতে পারে, কিন্তু আমাদের দরকার 10 কেজি, তাহলে সে এখানে কি দিবে, একটা নেগেটিভ ফিডব্যাক দিবে, মাইনাস সাইন, যে তুমি হচ্ছে তোমার স্পিডটা একটু কমাও, বা হচ্ছে এখানে চালের পরিমাণ হচ্ছে একটু ধানের পরিমাণ একটু কম দাও, যেন হচ্ছে চাল আমাদের 10 কেজি হচ্ছে বের হয়। এই হচ্ছে নেগেটিভ আর হচ্ছে পজিটিভ ফিডব্যাকের কাজ আর কি, বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে এলিমেন্ট গুলা যদি হচ্ছে আমাদের এক্সামে যদি এরকম বলে যে হচ্ছে রাইট দ্য নেম অফ দ্য এলিমেন্টস অথবা হচ্ছে এক্সপ্লেইন দ্য এলিমেন্টস অফ ক্লোজড লুপ সিস্টেমস, তখন হচ্ছে আমরা এগুলো হচ্ছে নাম দিয়ে একটু ব্যাখ্যা করে দিব আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার আসি ট্রান্সফার ফাংশন। এইখানে আইসা হচ্ছে আমাদের কিছু ম্যাথমেটিক্যালের বিষয় আসবে। এখান থেকে হচ্ছে আমরা ম্যাথমেটিক্স মোটামুটি শুরু করব আর কি, ঠিক আছে। ট্রান্সফার ফাংশন কি জিনিস, সেটা হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, সেটার একটা রেশিও, ঠিক আছে। এখন রেশিওটা হবে হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ঠিক আছে। যে কোনো একটা কিছুর ইফিসিয়েন্সি যদি আমরা বের করি, আমরা আউটপুট ডিভাইডেড বাই ইনপুট করি, তাই না? তো সেই আউটপুট ডিভাইড বাই ইনপুটটা অবভিয়াসলি হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মে হইতে হয়। আচ্ছা, ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি আমরা কখনো নাম শুনছি? জি স্যার। শুনছি কিন্তু মনে নেই। আচ্ছা, আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম নাম শুনছি? জি স্যার।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ফুরিয়ার ট্রান্সফর্ম যখন পড়তেছিলাম সেখানেই হচ্ছে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম পড়েছিলাম আর কি। ঠিক আছে, আচ্ছা আসি। ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে কোনো একটা টাইম ডোমেইন যদি হচ্ছে আমাদের সিস্টেম থাকে, সেটাকে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাওয়া। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাওয়া। যেমন মনে করো আমি বললাম যে হচ্ছে আমার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এত সেকেন্ডে এই পরিমাণে কাজ করে। তো এটা হচ্ছে টাইম ডোমেন, সময়ের সাপেক্ষে সাপেক্ষে হচ্ছে সে এভাবে কাজ করে। এখন আমি যদি তাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাই, সেটা যদি বলি, তখন আমরা বলবো সে প্রতি সেকেন্ডে কি পরিমাণে কাজ করে। ঠিক আছে, তো যখন হচ্ছে সে তার ফ্রিকোয়েন্সিটা বেশি, যে হচ্ছে তার কাজ করার হার বেশি, তখন সে কেমন আউটপুট দেয়। আবার তার কাজ করার হার যখন হচ্ছে কম, তখন সে কি পরিমাণে আউটপুট দেয়। ঠিক আছে, তো যেটাকে হচ্ছে আমরা বলি ফ্রিকোয়েন্সি ডোমেইন। তো এই ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাওয়া কোন একটা সিস্টেমকে। তো আমাদেরকে এই ট্রান্সফার ফাংশন বের করতে গেলে আমরা আউটপুট ডিভাইড বাই ইনপুট করব ঠিক, তবে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম মানে আউটপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্মে যাইতে হবে, আবার ইনপুটেরও ল্যাপ্লাস ট্রান্সফর্মে যাইতে হবে। আচ্ছা, এটা যদি হচ্ছে একটা সিস্টেম হয় যেখানে এই পাশটা হচ্ছে আমাদের ইনপুট, হ্যাঁ, এই বাম পাশটা হচ্ছে আমাদের ইনপুট, আর এই ডান পাশটা হচ্ছে আমাদের আউটপুট। ঠিক আছে, দুইটাই দেখানো হচ্ছে টাইম ডোমেইনে আছে। এই যে এখানে টি আর কি একটু বোঝা যাচ্ছে না, এখানেও টি টাইম ডোমেইনে আছে। এই টাইম ডোমেইনটাকে যদি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে নেই, অর্থাৎ এই যে এস এর মাধ্যমে, ঠিক আছে, এসটা হচ্ছে মূলত একটা কমপ্লেক্স নাম্বার, সেই কমপ্লেক্সের মধ্যে থাকে হচ্ছে আবার ওমেগা। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি যেটাকে হচ্ছে সিগমা প্লাস ওমেগা বলে। ঠিক আছে, তো সেই ওমেগাটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, এই কারণে এই ল্যাপ্লাস ট্রান্সফর্মের এই এসটাকে হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইন বলি। তো ফ্রিকোয়েন্সি ডোমেইনে চলে গেলে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, এই যে আউটপুটটা ডিভাইডেড বাই হচ্ছে ইনপুট, সেটাকে হচ্ছে আমরা জি অফ এস বা হচ্ছে ট্রান্সফার ফাংশন বলি। ঠিক আছে, সিএস দ্বারা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ আউটপুট বোঝাচ্ছে, আর এস দ্বারা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইনপুট বোঝাচ্ছে। ঠিক আছে, আমরা এরকম লিখি না, ফাংশন অফ এক্স ইকুয়াল টু 2x+3। ঠিক আছে, তো এটা হচ্ছে এরকম হচ্ছে ফাংশন বোঝাচ্ছে আর কি, যে সি অফ এস মানে হচ্ছে এস এর সি একটা ফাংশন যার আহ, এই কি বলে এটাকে, চলক হচ্ছে এস বা হচ্ছে ডোমেইন হচ্ছে এস। ঠিক আছে, আচ্ছা, আমরা এখানে যদিও একটা ডেরিভেটিভের মতো দেখানো হচ্ছে, আমরা নেক্সট ক্লাস যখন হচ্ছে শুরু করব, তখন যে হচ্ছে আমরা মোটামুটি এরকম সিম্পল সিম্পল ইকুয়েশনের মতো দেখবো আর কি, তখন আমাদের একটু ইজি মনে হবে। এখন একটু কঠিন মনে হইলেও সমস্যা নাই, পরবর্তীতে আমাদের একটু ইজি মনে হবে। ঠিক আছে, আচ্ছা, প্রসিডিউর বলতেছে আমরা যদি কোনো একটা সিস্টেমের ফাংশন ট্রান্সফার ফাংশনটা বের করতে যাই, তো বের করার ক্ষেত্রে আমাদের কাজ কি, আউটপুট বা ইনপুট বের করা। এখন আউটপুট কার আউটপুট, যেই সিস্টেম আছে সেই সিস্টেমের আউটপুট, তবে এটা অবভিয়াসলি ল্যাপ্লাসে ট্রান্সফর্ম করতে হবে। তো এখানে স্টেপগুলো একটু বলা আছে। ঠিক আছে, স্টেপগুলো বলা আছে যে প্রথম হচ্ছে আমরা একটা ইকুয়েশন বের করব, যেরকমটা হচ্ছে আমাদের আগের পেজে ছিল। এই যে একটা ইকুয়েশন এরকম হচ্ছে বের করব, সেই ইকুয়েশন থেকে হচ্ছে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মে যাব দ্বিতীয় স্টেপে। এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্মে যাব, ল্যাপ্লাস ট্রান্সফর্মে যেয়ে তারপর হচ্ছে রেশিও করব, রেশিও করার পরে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশন, এই যে রিকোয়ার্ড ট্রান্সফার ফাংশন। ঠিক আছে, এখানে জাস্ট হচ্ছে স্টেপ বলা আছে। আচ্ছা, তো আমরা নেক্সট ক্লাসে সরাসরি হচ্ছে ট্রান্সফার ফাংশনে চলে যাব, যে ট্রান্সফার ফাংশনে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে কাজ করি। ও আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, পোল আর হচ্ছে জিরো। একটা ট্রান্সফার ফাংশনের মধ্যে পোলস কোনগুলা আর হচ্ছে জিরোস কোনগুলা। আচ্ছা, পোলস হচ্ছে আমাদের যে ট্রান্সফার ফাংশনটা থাকে, ঠিক আছে, ট্রান্সফার ফাংশনের যে হচ্ছে নিচের পার্টটুকু আছে, যেটাকে হচ্ছে আমরা হর বলে থাকি আর কি, বা ডিনোমিনেটর। তো এই ডিনোমিনেটরের ভ্যালু যেই সমস্ত ফ্রিকোয়েন্সির জন্য 0 0 আসবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি বলতে এস এর জন্য, হ্যাঁ, যেই সমস্ত এস এর ভ্যালুর জন্য এই নিচের পার্টটুকু হচ্ছে 0 চলে আসবে, এস এর ওই সমস্ত ভ্যালুকে হচ্ছে আমরা পুল বলবো। ঠিক আছে, অথবা আমরা আরেকভাবে যদি হচ্ছে ডিফাইন করতে যাই, নিচে যদি 0 চলে আসে, টোটাল জিনিসটা কি, কোনো কিছু একটা ভ্যালুকে 0 দিয়ে ডিভাইড করা মানে হচ্ছে ইনফিনিটি।
তাহলে জি অফ এস মানে ট্রান্সফার ফাংশন ইনফিনিটি হয় এস এর যে সমস্ত ভ্যালুর জন্য বা ফ্রিকোয়েন্সির যে সমস্ত ভ্যালুর জন্য ওই সমস্ত ভ্যালুকেই হচ্ছে আমরা পোলস বলবো। ঠিক আছে, এখানে দেখেন এটা যদি একটা ট্রান্সফার ফাংশনের লব ডিভাইডেড বাই হর হয়, ঠিক আছে, এই হরগুলোর ক্ষেত্রে এই এস এর ভ্যালুটা যদি কখনো আমি মাইনাস পি নিতে পারি তাহলে টোটালটা জিরো হয়ে যাবে না? মাইনাস পি প্লাস জিরো, সরি মাইনাস পি ওয়ান প্লাস পি ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তাইলে s ইকুয়াল টু মাইনাস জি পি স্যার। এর জন্য s ইকুয়াল টু মাইনাস পি এর জন্য আমরা বলবো এখানে একটা পোল আছে। ঠিক আছে, আবার একইভাবে s ইজ ইকুয়াল টু মাইনাস পি টু এর জন্য আমরা আবার একইভাবে বলবো যে এখানে আরেকটা পোল আছে। এরকম করে সামনে যদি হচ্ছে আরো অনেক বড় ইকুয়েশন থাকে সেগুলোকেও সলভ করবে। এখানে দেখেন দ্বিঘাত সমীকরণ একটা আছে, এ এক্স স্কোয়ার প্লাস বিএস প্লাস সি, এটাকেও যদি হচ্ছে আমরা সলভ করি s এর দুইটা ভ্যালু পাবো, ওই দুইটা ভ্যালুর জন্য আমরা বলবো যে এখানে পোল আছে। ঠিক আছে, আর জিরোজ হবে কোনগুলো? জিরোজ হবে হচ্ছে আমাদের লবের ক্ষেত্রে বা হচ্ছে নিউমারেটর যেটা আছে সেটার ক্ষেত্রে s এর ওই সমস্ত ভ্যালুর জন্য যেই ভ্যালুগুলোর জন্য হচ্ছে লবে হচ্ছে আমরা জিরো পাবো। এখানে দেখেন z1 এর ভ্যালুটা যেটা আছে, মনে করলেন এটা যদি 2 হয়ে থাকে, আমি যদি s এর ভ্যালু -2 নেই তাহলে -2 + 2 ইকুয়াল টু 0 হয়ে যাবে। এখন ব্রেকেট থাকার কারণে কি সবগুলা মাল্টিপ্লাই, 0 দিয়ে মাল্টিপ্লাই করলে টোটাল ভ্যালুটাই 0 হয়ে যাচ্ছে। তার মানে s এর ভ্যালু -2 হইলে আমাদের 0 হয়, তখন আমরা বলবো কি s ইজ ইকুয়াল টু -2 তে একটা জিরোজ আছে। বুঝা গেছে? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, পোলস আর হচ্ছে এই জিরোস, এই দুইটা বিষয় একটু ইম্পর্টেন্ট। আমাদের অনেক সময় ট্রান্সফার ফাংশন থেকে হচ্ছে আমাদের পোল জিরোস বের করতে হয়। ঠিক আছে, অনেক সময় এই ইকুয়েশন গুলো হচ্ছে একটু কঠিন থাকে, দেখা গেছে তখন আমরা হচ্ছে ওই আংশিক ভগ্নাংশে কাজ করে তারপরে হচ্ছে আমরা এই পোলস আর হচ্ছে জিরোস গুলো হচ্ছে বের করতে পারি আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা নেক্সট দেখবো ইনশাল্লাহ। তারপরে কি আছে? ও, আহ, আমরা যদি পয়েন্টগুলো বের করি পোলের সংখ্যাটা আর হচ্ছে জিরোর সংখ্যাটা, মনে করেন পোল আছে হচ্ছে 1 2 3 তে আর জিরোস আছে মনে করেন হচ্ছে 4 5 6 এ। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো আমরা একটা গ্রাফের মধ্যে অ্যাড করতে পারি, যেটাকে হচ্ছে আমাদের এস প্লট বা হচ্ছে এস প্লেন বলে আর কি। সেই এস প্লেনের মধ্যে পোলগুলোকে হচ্ছে আমরা ক্রস সাইন দ্বারা হচ্ছে ইন্ডিকেট করি, আর হচ্ছে জিরোস গুলো হচ্ছে এরকম সার্কেল দিয়ে হচ্ছে ইন্ডিকেট করি। ঠিক আছে, যদি আমাদের এরকম একটা পোল থাকে যে পোলটা হচ্ছে -3 তে আছে, তখন হচ্ছে এরকম হচ্ছে এইখানে হচ্ছে ক্রসটা দিব, বা হচ্ছে +3 তে থাকলে +3 এর দিকে ক্রস দিব। ঠিক আছে, এটা হচ্ছে এই পুরোটা হচ্ছে একটা এস প্লেন বলা হয়, যে এস প্লেনের মধ্যে এক্স অক্ষ বরাবর থাকে হচ্ছে সিগমা আর ওয়াই অক্ষ বরাবর থাকে হচ্ছে জে ওমেগা। ঠিক আছে, আর নেগেটিভ দিকে তো হচ্ছে মাইনাস, আর এদিকে হচ্ছে নেগেটিভ দিকে হচ্ছে মাইনাস, যেটা আমরা বলছিলাম s ইজ ইকুয়াল টু সিগমা প্লাস জে ওমেগা। ঠিক আছে, একটা কমপ্লেক্স ভেরিয়েবল, এসটা হচ্ছে আমাদের একটা কমপ্লেক্স ভেরিয়েবল, যেখানে ওমেগা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। এই জন্য হচ্ছে আমরা এটাকে ফ্রিকোয়েন্সি ডোমেইন বলতেছিলাম, যেটা ছিল হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মে। ঠিক আছে, আপনাদের কাজ থাকবে একটু বাসায় 5 থেকে 10 মিনিট বা 15 মিনিট এই যে পেজ কত এটা 5 নম্বর পেজ পর্যন্ত, 5 নম্বর পেজের এই গ্রাফটা পর্যন্ত হচ্ছে আপনারা একটু পড়বেন। ঠিক আছে, এই 5 নম্বর পেজ পর্যন্ত আমি হচ্ছে পিডিএফটা হচ্ছে আপনাদেরকে শেয়ার করে দিব। ঠিক আছে, জি স্যার। পোলস আর জিরো সব কি? জি স্যার, আবার একটু বলেন। পোলস আর জিরো যেটাতে ডায়াগ্রাম যখন আঁকবো সবগুলোকে এক্স অক্ষ বরাবরই বসাবো বিন্দু। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। সরাসরি এক্স অক্ষ বরাবর বলতে যদি হচ্ছে আমাদের ওমেগার ভ্যালু না থাকে তখন, আর ওমেগার ভ্যালু থাকলে তখন হচ্ছে আবার সেখানে বসাবো। ঠিক আছে, আর পোলস জিরোস গুলা নিয়ে হচ্ছে আমাদের মিডে কোনো কোশ্চেন আসবে না, আমাদের জাস্ট ট্রান্সফার ফাংশনের ডেরিভেটিভ আসবে,
সরি, ডেরিভেটিভ বলতে হচ্ছে ট্রান্সফরমেশন বের করা আর কি, কোন একটা সিস্টেম থেকে। ইলেকট্রিক্যাল হোক, হ্যাঁ ইলেকট্রিক্যালই থাকবে, মেকানিক্যাল দিবে না। আর হচ্ছে আপনার ব্লক ডায়াগ্রাম থাকবে। ব্লক ডায়াগ্রাম হচ্ছে আমরা দেখবো, ক্লাসে দেখবো আর কি, ঠিক আছে? তাইলে আজকে এই পর্যন্তই থাকলো। আপনারা অ্যাটেন্ডেন্স দিবেন? জি স্যার। জি স্যার, এটার জন্যই তো বসে আছি অনেকক্ষণ। আচ্ছা, এই ইয়ে করেন, আপনারা এই মেসেজ অপশনে আপনাদের আইডি গুলো দিয়ে দিয়ে লিভ নিয়ে চলে যান। কারো কোনো কোশ্চেন আছে ক্লাসের? আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলে আপনারা হচ্ছে মেসেজ অপশনে আছে না এখানে, চ্যাট বক্সে, এখানে এসে আপনাদের আইডি গুলো দিয়ে আপনারা লিভ নিতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যান্ড রাইজ করেছেন কে? কেউ কিছু বলবেন নাকি? আপনাদের অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ? ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা আমাদের সেশন শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।